নমস্কার, কেমন আছেন সবাই? সোলো বেঙ্গলি ট্রাভেলার ইচ্ছে জানার আরেকটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত। আগের পর্বে আপনারা দেখেছেন মানেরভাঞ্জে হয়ে টুমলিং যাওয়ার পথে মেঘমার অপরূপ প্রাকৃতিক শোভা। প্রথম দিনের আমাদের এই ট্রেক ছিল প্রায় 13 কিলোমিটার। যারা দেখেননি তাদের জন্য আই বোতামের লিঙ্ক দিয়ে রাখলাম, আপনারা দেখতে পারেন। এছাড়াও ডেসক্রিপশন বক্সে সান্দাকফু ট্রেকের লিঙ্ক দেওয়া আছে, আপনারা চাইলে ওখান থেকেও দেখতে পারেন। এই ভিডিওতে আমরা দেখব টুমলিং থেকে কালীপুখুরি হয়ে সান্দাকফু এবং সেখান থেকে গুরদুম হয়ে শ্রীখোলা রাত্রিবাস। চলুন আজকের পর্বটি তাহলে দেখে নিই। টুমলিং নেপালের ইলাম জেলায় 2970 মিটার উচ্চতায় ছোট্ট একটি গ্রাম। এখানে বিভিন্ন ছোট বড় লজ হোমস্টে আছে। আমাদের হোমস্টের নাম ছিল শিখর লজ। এই যে ম্যাপটি দেখছেন, সেই সময় এটিই ছিল আমাদের একমাত্র সঙ্গী। গুড মর্নিং, আমরা এখন যাচ্ছি কালীপুখুরি। অনেকক্ষণ আগে গিরিবাস ছেড়ে এসেছি। এটা সম্পূর্ণ একটা ট্রেকিং রুট দিয়ে যাচ্ছি, মেন রোড দিয়ে নয়। এটা জঙ্গলের মধ্যে দিয়ে। একটু দেখো। 4 মার্চ গিরিবাস হয়ে 10,400 ফিট উচ্চতায় প্রায় 13 কিলোমিটার ট্রেক করে আমরা কালীপুখুরির উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। প্রকৃতির অপূর্ব সুন্দর এই রূপ আমাদের বারবার খেয়েছি, হাঁপাচ্ছি সাংঘাতিক। কখনো জঙ্গল, কখনো কথা হবে। এই পট পরিবর্তন আমাদের বারবার চোখে পড়ছিল। নেপালি ভাষায় পুখরি মানে হচ্ছে পুকুর। এই যে দেখছেন, এটা হচ্ছে কালীপুখুরি। এর জলকে ওখানকার স্থানীয় মানুষেরা অত্যন্ত পবিত্র বলে মনে করে। এইটা আমাদের সেদিনকার মতন হোমস্টে। এই কালীপুখুরির হোমস্টেতেই আমরা রাত্রিবাস করেছিলাম। পরের দিন সকালবেলা সূর্যের মৃদু আলোতে মনটা একদম ভালো হয়ে গেছিল। ছবির মতন সুন্দর এই গ্রাম। আমরা যে হোমস্টেতে ছিলাম সেখানে কোনো লাইট কিচ্ছু ছিল না। সকালের মৃদু আলোয় চারিদিকটা একদম ঝলমল করে উঠছিল। কোথাও কোথাও বরফ, কোথাও প্রকৃতির অপূর্ব সুন্দর রূপ। জানেন, যারা ল্যান্ডওভার করে সান্দাকফু যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছিল তারা কালীপুখুরির পর আর পৌঁছাতে পারেনি। রাস্তা পুরো বরফে ঢেকে গেছিল। কোথাও 1 ফুট, কোথাও বা 2 ফুটের উপরেও বরফ পড়েছিল। এত বরফ, জানেন, একবার একটা জায়গায় আমার মেয়ে বুঝতে পারেনি, এমনভাবে পড়েছিল পুরো হাঁটু পর্যন্ত তার বরফে ঢুকে গেছিল। গাইডের সহায়তায় তাকে কোনো মতে টেনে বার করা হয়েছিল। সত্যি আমি সেই সময় ভীষণ ভয় পেয়ে গেছিলাম। চারিদিকে চোখ যাচ্ছে সেখানেই বরফ আর বরফ। পথে চলতে চলতে কোথাও কোথাও এত স্লিপারি, পুরনো বরফ এত স্লিপ হয়ে গেছিল যে মাঝে মাঝে পা সাংঘাতিক স্লিপ করছিল। গাইড আমাদের অনেক সাহায্য করেছিল। এই গাইড দাদা না থাকলে মনে হয় আমরা যেতেই পারতাম না। কোথায় রাস্তা, কোথায় পাহাড়ের ঢাল, কিছুই বুঝতে পারছিলাম না। আমরা চলেছিলাম মনোমুগ্ধের মতন গাইডের সহায়তায়। চারিদিকে কেউ কোথাও নেই, আমি, আমার মেয়ে আর গাইড। কোন দিকটা নেপাল আর কোন দিকটা ভারত কিছুই বুঝে উঠতে পারছিলাম না। যেদিকেই চোখ যায় সেদিকে শুধু বরফ আর বরফ, যেন চারিদিকটা সাদা চাদরে কেউ মুড়ে ফেলেছিল। ভীষণ মজাও কিন্তু হচ্ছিল। আর আমার মেয়ে, সে তো বরফে দেখে পুরো পাগল হয়ে গেছিল। এত মজা লাগছিল, সে রাস্তায় মাঝে মাঝে কখনো কখনো বসে পড়ছিল। ওই বরফ নিয়ে সে স্নোম্যান বানানোর খেলায় সে মেতে উঠেছিল বারবার। কোথা থেকে পাতা কুড়িয়ে তার চোখ বানাচ্ছে, কখনো তার মুখ বানাচ্ছে, কখনো বরফ ছুঁড়ে ছুঁড়ে বারবার আমার দিকে পাড়ছিল। আমরা মা মেয়েরা বরফ ছোড়াছুড়ির খেলায় যেন মেতে উঠেছিলাম। দেখুন কি সুন্দর স্নোম্যান বানিয়েছিল সেই সময়। যখন সান্দাকফু পৌঁছালাম, চারিদিকটা সাদা আর অপূর্ব প্রাকৃতিক দৃশ্য। এই যে জানলাটা দেখছেন, এইটা ছিল আমাদের রুম। জানলার প্রায় অর্ধেকটাই দেখুন বরফে ঢেকে গেছে। সান্দাকফু পৌঁছানোর কিছুক্ষণের মধ্যেই শুরু হলো তুষারপাত। ট্রেকার সাথে যখন আমরা ছিলাম সেইখানে 8 জনের রুমে আমরা 2 জন মা মেয়ের স্থান হয়েছিল। লাগেজ রেখে যখন ভিউ পয়েন্টে পৌঁছালাম তখন ভীষণ রকম তুষারপাত শুরু হয়ে গেছে। কোনোদিন তুষার চোখে দেখিনি। আর এই সেই প্রথম তুষারপাত, কেমন যেন বিশ্বাসই হচ্ছিল না সেটা তুষারপাত হচ্ছে কিনা। মাম্মাম বারবার জিজ্ঞাসা করছিল বরফ পড়ছে কিনা। জীবনের প্রথম তুষারপাতের অভিজ্ঞতা।
প্রথমে তো বুঝতেই পারছিলাম না যে ওটা বরফ পড়ছে না বৃষ্টি পড়ছে। দুজনের জ্যাকেট দেখছি, দুজনকে বলছি। এ এক অপূর্ব অভিজ্ঞতা। সেদিন আমরা রাত্রিটা ট্রেকার্স হাটে কাটালাম। পরের দিন ভোরবেলা উঠে সেই স্লিপিং বুদ্ধ। জীবনটা যেন সার্থক হয়ে গেল। যাকে দেখতে আসা তাকে চোখের সামনে দেখে চোখের জল আর বাদ মানল না। আমরা সান্দাকফু থেকে কি নাম মাম্মাম জায়গাটার নাম? তুর্কি। পরের দিন আমাদের ফালুট যাওয়ার কথা ছিল, কিন্তু আমাদের গাইড বললেন যে ফালুট যাওয়ার রাস্তা বন্ধ, এতই বরফ পড়েছে। তখন আমরা ঠিক করলাম যে সান্দাকফুই আরেকটা দিন থাকবো, কিন্তু প্রকৃতি বাদ সাধলো। গাইড বললেন আরও বেশি বরফ পড়লে নিচে নামা কঠিন হয়ে যাবে। তাই সেদিন রাতে গরম গরম সুস্বাদু খিচুড়ি খেয়ে পরের দিন ভোরবেলা আমরা রওনা দিলাম শ্রীখোলার উদ্দেশ্যে। বরফের রাজ্য ছেড়ে ধীরে ধীরে আমরা নিচের দিকে নামতে লাগলাম। মনটা একটু খারাপ হচ্ছিল ফালুট যেতে পারলাম না বলে, কিন্তু কি করা যায়, প্রকৃতির কাছে আমরা সবাইকেই নতি স্বীকার করতে হয়। আবার কবে আসা হবে কোনো ঠিক নেই। তাই অগত্যা পরের গন্তব্য শ্রীখোলা। গুরদুম হয়ে 16 কিলোমিটার নিচে নামা। আমরা গুরদুম দিয়ে নামছি, এখন যাব শ্রীতে। হ্যাঁ তো দাদা, শ্রীখোলা পুরো রডোডেন্ড্রনে ভর্তি। এটা একটা ছোট গ্রাম। এই রাস্তা দিয়ে এই যে এই বাড়িটা দেখছেন, এটা একটি স্কুল। এই গ্রামের এই বাড়ি, এখানে স্থানীয় ছেলেমেয়েরা স্কুলে পড়তে আসে। এটা দেখে মনটা এত ভালো হয়ে গেল। কত দূর থেকে ছেলেমেয়েরা পায়ে হেঁটে এই স্কুলগুলোতে আসে, ভাবলে অবাকও লাগে। পাহাড়ি পথে নামবার সময় খুব অসুবিধা, পায়ের বুড়ো আঙুলটায় ভীষণ ব্যথা হয়। আমার তো ভীষণ ব্যথা হয়েছিল, মেয়েরও কিন্তু ব্যথা হয়েছিল। আর সত্যি কথা, সেরমভাবে ট্রেকিং শু আমাদের সেই সময় ছিল না। গ্রামের পথে এই যে ম্যাগলেনিয়ামের দেখা, অপূর্ব সুন্দর এই ফুল, আর এই গ্রামের এই ছোট ছোট হোমস্টেগুলো এত সুন্দর। আমার সুনীল গঙ্গোপাধ্যায়ের পাহাড় কিনতে চাই কবিতাটা মনে পড়ে যাচ্ছিল। এই যে দেখছেন, এটি আমাদের শ্রীখোলার হোমস্টে। এই যে শ্রীখোলা নদী, এর পাশেই ছিল আমাদের এই হোমস্টে। এই ছোট ছোট হোমস্টেগুলো এত সুন্দর, মনে হয় যেন এখানেই থেকে যাই। অপূর্ব সুন্দর এই হোমস্টেগুলো, ছবির মতো। পথে ক্লান্তিতে ক্লান্ত হয়ে মেয়ে লেপের তলায়। আর এই যে দেখছেন, এটা ফায়ার প্লেস। কিছু জুনিয়র ডাক্তাররা, এই যে যাদের দেখছেন, এরা পরের দিন আমাদের হোমস্টেতে এসেছিল, এরাই সব ব্যবস্থা করেছিল। আর এই যে ফুলগুলো, এগুলো শ্রীখোলার হোমস্টেতে। পরের দিন সকালবেলা অর্থাৎ 8 তারিখ আমরা সকাল 8টায় শেয়ার গাড়িতে আমরা এনজিপির উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। ফুরপাচে আমাদের আগেই ছেড়ে গেছিলেন, উনি মানেভাঞ্জে যাওয়ার তাড়া ছিল, তাই চলে গেছিলেন। ভিডিওটা কেমন লাগলো জানাবেন, ভালো লাগলে একটা লাইক করে দেবেন। পরের ভিডিওতে মা মেয়ের কেদারকান্ঠা ট্রেকের অভিজ্ঞতা শেয়ার করব। সকলে ভালো থাকবেন, সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবার পরের একটি ভিডিওতে।